প্রিয় প্রণয়িনী সিজন 2 লিখেছেন জান্নাত নুসরাত। পর্ব সংখ্যা 51। বিষণ্ণতায় মোড়া এক বৃষ্টিমুখর সকাল। লাল রোদ্দুর দিনে প্রথম দিকে দেখা গেলেও সকাল 10টা কাটার এসে থামতে থামতেই আলো মিলিয়ে গিয়ে আকাশে ঘটা করে মেঘ জমেছে। সাজ করেছে এই বৃষ্টি নামবে। প্রকৃতিতে বাতাস বইছে দিক বিদিক হয়ে। এই ক্ষণে দেখা গেল সৈয়দ বাড়ির বাহিরে জমা হয়েছে বাড়ির পুরুষেরা। সবাই জরুরি আলোচনা করছেন। কপালে ভাঁজ। গুরুত্বপূর্ণ কথা বলতে গিয়ে বারংবার চোখের আকার আকৃতির পরিবর্তন হচ্ছে। মুখে চিন্তার রেশ থাকলেও এরই একই সাথে ভার করছে বিরক্তি। বাড়ির ভেতর তখন ঠান্ডা। হঠাৎ হঠাৎ জিনিসপত্র নড়াচড়ার আওয়াজ আসছে, সাথে কথা বলার। বিষণ্ণ সকালটা আরও বিষণ্ণ করে দিতে কানে এসে সকলের বাড়ি খেল চিৎকার চেঁচামেচি। ভেসে এলো অকথ্য ভাষায় সুরভির গালাগাল। বাড়ির মহিলারা সবাই সব দিকে একবার তাকিয়ে নির্বিকার চিত্তে কাজে হাত লাগালেন। মুখে রানা থাকলেও ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে এলো এক দীর্ঘশ্বাস। ইসরাত আর জাইন পাশাপাশি বসে নিজেদের বিয়েতে পাওনা সানামিগুলো হিসেব করছিল। রিসেপশনের পরদিনই বাইরে যাওয়ায় উপহার আর খোলা হয়নি। হাতের টাকাগুলো গোনা শেষে জাইন মৃদু স্বরে বললেন, মোট 15 লাখ হয়েছে। ইসরাত স্মিত হাসল। মেঝের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা উপহারের ভেতর চোখে পড়ল হ্যালো কিটির র্যাপিং পেপার দিয়ে প্যাকিং করে রাখা একটি উপহারের দিকে। উপরে বড় বড় অক্ষরে লেখা, দিস ইজ মি নুসরাত নাসির। হাত বাড়িয়ে উপহারটা তুলে নিল কোলের উপর। অতঃপর ধীর স্থির চিত্তে খুলতেই ঠোঁট দুদিকে প্রসারিত হয়ে গেল। মুখ দিয়ে বেরিয়ে আসলো, এসব কি? একই সময় জাইনের মুখ দিয়ে এমন শব্দ বেরিয়ে আসলো, ইসরাত ঘাড় ঘুরিয়ে তাকাতে চোখাচোখি হলো দুজনের। হন্তদন্ত হয়ে লুকালো কোলের উপর রাখা নুসরাতের থেকে পাওয়া উপহার। জাইনের রক্তশূন্য চেহারা দেখে উকি দিল সে দেখার আশায় কি হয়েছে। কিন্তু তার মতো করেই সম্ভ্রম বাঁচানোর ন্যায় কিছু একটা ঢাকলো সেও। নাছোড়বান্দার মতো গায়ের উপর দিয়ে উঠে টেনে হিঁচড়ে হাত খুলতে চাইল ইসরাত, কিন্তু পারল না। নাক ফুলিয়ে বলল, জাইন দেখান, কি লুকিয়েছেন দেখান তো। জাইন ঠিকভাবে বসেছিল না। আকস্মিক ডলফিনের মতো গায়ে ইসরাতকে উঠে আসতে দেখে ভোগান্তিতে ভুগল। পায়ের পেশিতে চাপ পড়ল, তবুও সে ধাক্কা দিয়ে দূরে সরালো না তাকে। গম্ভীর মুখ করে জিনিসটা লুকিয়ে রাখল। আপনিও তো কিছু লুকিয়েছেন, আমি কি জিজ্ঞেস করেছি? ইসরাত চোখ তুলে একবার তাকালো। তখনও জিনিসটা দেখার প্রয়াস চোখে মুখে। বলল, আপনি দেখাতে চাইছেন না বলেই কি আমি দেখতে চাইব না? ইসরাতের প্রশ্নে দমে না গিয়ে জাইন বলল, তবুও সবার নিজস্ব একটা প্রাইভেসি আছে। আপনি আমার প্রাইভেসি ব্রেক করতে পারেন না। চোখ মুখ লাল প্রায় তখন জাইনের। লজ্জায় না রাগে ঠিক প্রহার করা গেল না। ইসরাত একটু সরে আসলো জাইনের গায়ের উপর থেকে। নির্দিষ্ট দূরত্ব বাড়িয়ে আসন পেতে বসতেই লঘু স্বরের জাইনের প্রশ্ন ভেসে এলো, আপনি কি লুকিয়েছেন দেখি, আমাকে দেখান। কথাটা যতক্ষণে মস্তিষ্কে ধরতে পারল ততক্ষণে দেরি। জাইন হাত বাড়িয়ে দেখার জন্য লজ্জা, অস্বস্তি আর ভুলে গিয়ে এতক্ষণে জাইনের উপর তোপ জমালো ইসরাত। এক মুহূর্তে মূর্ছা গেল। ঝট করে নিজের পেছন থেকে লুকিয়ে ফেলল উপহারটা। জাহিন সন্দেহী চোখে দেখল ইসরাতকে। জিজ্ঞেস করলো, এমন ব্যবহার করছেন কেন? কি আছে ওতে? কথা শেষে উকি মারল। আর এতেই খেপে গিয়ে ঝাঁঝালো স্বরে আমতা আমতা করে ইসরাত বলল, কি থাকবে ওতে? কিছুই না। তো কিছু না যেহেতু তোতলাচ্ছেন কেন? ইসরাত আবারও তোতলালো। কই তোতলাচ্ছি? আঙুল দিয়ে ঠোঁটের দিকে ইশারা করে বলল, মাত্র তোতলালেন। আপনি আমাকে জানেন আমার থেকে বেশি। আমি তোতলাইনি। বিরক্তি ভরা কণ্ঠখানা শেষ করল ইসরাত। তখনই জাইনের ক্রোধ হাসির শব্দ ভেসে এলো। আপনি যখন মিথ্যা বলেন তখন এক কথা দুবার রিপিট করেন, আর কিছু? তাই বলে
আর তাই বলে তো আর আপনি সব কিছু জানবেন না আমার বিষয়ে। আমার থেকে ভালো আপনাকে আর কেউ চিনেও না, জানেও না। একবার বলুন কি লুকাচ্ছিলেন? ইসরাত কতক্ষণ বিরস মুখে তাকিয়ে দেখল জাহিনকে। বলল, আগে আপনি কি লুকাচ্ছিলেন তা দেখান। জাহিন ঠোঁট টিপল, সময় নিয়ে কিছু একটা ভাবল, অতঃপর বলল, একসাথে দুজন দেখাবো, ওকে? জাহিন প্রশ্নোত্তক চাহনিতে ছুড়ে দিল ইসরাতের দিকে। অতঃপর দুজন যখন দুজনের উপহার চোখের সামনে তুলে ধরল, হাজারো অস্বস্তি, হতাশা আর লজ্জা নিয়ে, তখন উপহার দেখে দুজনেরই চোয়াল ঝুলে পড়ল। ইসরাত হাতের সেটটা একদম জাহিনের মুখের সামনে তুলে ধরে রেখেছিল। বিস্মিত চোখে বিকিনি সেটের দিকে তাকিয়ে থাকতে থাকতে জাহিনের গলা বেয়ে বেরিয়ে এসলো, কি বিকিনি সেট? আস্তাগফিরুল্লাহ। আবারও দীর্ঘশ্বাস ফেলে মাথা দুদিকে নাড়ালো, বিড়বিড়ালো, দুটোই এক জাতের আস্ত হাড়বজ্জাত। ইসরাত তা শুনল না। সে জাহিনের হাতের ক্যালভিন ক্লাইনের বক্সারের দিকে হাঁ করে তাকিয়ে তখনও। চোখ দুটো রসগোল্লার মতো করে মিনমিনিয়ে বলল, বক্সার? এসব কোনো উপহার হলো? বাড়ির গেট হয়ে কিছুটা দূরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আরশ। অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখা মিলল নুসরাতের। গায়ে হাই নেক টপস জড়িয়েছে, উপরে সাদা রঙের শার্ট, বোতামগুলো সবগুলো খুলে রাখা, হাত গুটিয়ে রাখা আছে কবজার কাছে। গেজ এর সিলভার রঙের একটা ওয়াচ কবজার এঁটে রাখা, চুলগুলো সবসময়ের মতো মেসি ভান করা। মুখে বাচ্চাদের জনসন তেল দিয়েছে, বিশেষ কোনো সাজগোজ করেনি। পায়ে জারার ফ্ল্যাট একজোড়া স্যান্ডেল কালো কালারের, আর নাকে নাকফুল। চোখ দুটোতে অস্বাভাবিক ক্ষোভ ফুটে আছে আরশের জন্য। বাড়ি থেকে বেরিয়ে হিংস্র জন্তুর ন্যায় আশপাশে খুঁজল আরশকে। নুসরাতকে বের হতে দেখে দূর থেকেই গাড়ি এনে সামনে পার্ক করলো আরশ। গাড়ির সামনে এসে দাঁড়িয়েছে, তা দেখেও গাড়িতে উঠে বসল না সে। মুখ ফুরিয়ে দাঁড়িয়ে রইল। আরশ কপাল কুঞ্চিত করল, ভ্রু উঁচিয়ে বলল, উঠে আয়। তবুও মাথা উঁচিয়ে দাঁড়িয়ে রইল মেয়েটা। অহংকারী ভঙ্গিমায় বলল, দরজা খুলে দিন। আরশ গম্ভীর মুখে দেখল নুসরাতকে। গাড়ির দরজা খুলে বেরিয়ে আসতে আসতে বলল, প্রিন্সেস ট্রিটমেন্ট চাচ্ছিস নাকি আমার কাছ থেকে? যা মনে করেন আপনি। আরশ কথা বলতে বলতে দরজা খুলে দিল। ইশারায় দেখালো ভেতরে গিয়ে বসার জন্য। নুসরাত কোনোরূপ বাক্য ব্যয় করল না, ভেতরে ঢুকে বসল। অতঃপর গাড়ি চলতে শুরু করলো নিজ গতিতে গন্তব্যের দিকে। গাড়ি একটা ধাবার সামনে থেমেছে। সেখানে মানুষের সমাগম ভালোই। বসার জন্য চারপাই খাটিয়া রাখা। চারপাশ মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই বলা যায় অন্যান্য ধাবার তুলনায়। নুসরাত একবার ধাবা দেখলো, একবার আরশকে। এমনভাবে বিকৃত করলো মুখ, যেন সে বিশ্বাস করতে পারছে না আরশ এখানে খেতে আসছে। বিস্মিত নিয়ে জানতে চাইল, আপনি সকালে নাস্তা করতে এসেছেন এখানে? সিট বেল্ট খুলতে থাকা আরশ হাতগুলো সামলালো সেকেন্ড দুয়েকের জন্য। অতঃপর বলল, হ্যাঁ, কোনো সমস্যা তোর? নুসরাত আকাশ থেকে টুপ করে যেন মাটিতে পতিত হলো। নিজের কানের ভুল মনে করে আবারও জিজ্ঞেস করলো, আপনি ধাবায় খাবেন? কপালে ভাঁজ ফেলে আরশ প্রশ্ন ছুড়ে দিল, কেন, আমি কি ধাবায় খেতে পারি না? আমি সেটা বলছি না। আপনার পেট খারাপ করবে না? আমার পেট খারাপ নিয়ে ডেসপারেট হতে হবে না তোকে। কিন্তু পুরো কথা শেষ হওয়ার আগেই আরশ নুসরাতের সিট বেল্ট খুলে দেয়। বাকি কথা না শুনে গাড়ি থেকে বেরিয়ে গেল। পেছন থেকে নুসরাতও বের হলো, কপালে চিন্তার বলিরেখা। এই শুনুন না, 1 মিনিট দাঁড়ান না। এসব খেলে পেট খারাপ করবে আপনার। ডায়রিয়া হয়ে হাসপাতালে ভর্তি হয়ে যাবেন। ইঞ্জেকশন দিবে। আপনি কেন বুঝতে পারছেন না? এই নুসরাতের চলন্ত পা থামালো আরশের চলন্ত পা থামলো নুসরাতের চিৎকারে। চোখে মুখে বিস্ময় ভাব। শরীর ঘুরিয়ে মুখোমুখি হলো মেয়েটার। অগাধ বিস্ময় নিয়ে শুধালো, কি বললি, আবার বল। বলছি এসব খেলে পেট খারাপ করবে, ডাক্তার, ইঞ্জেকশন লাগবে। তোর কি মনে হয় আমি ইঞ্জেকশনে ভয় পাই? কথা শেষ করে উত্তরের অপেক্ষা করল না, বড় বড় পা ফেলে এগিয়ে গেল সম্মুখে। তা দেখে দৌড়ে গিয়ে চেপে ধরল আরশের কাছের কাপড়টা। চোখ পাকিয়ে বলল, দাঁড়ান, কথা শুনুন।
আরশ দাঁড়ালো, নির্লিপ্ত ভঙ্গিতে ইশারা করল বলার কথা। নুসরাত বলল, দেখুন আরশ ভাই। দেখা। নুসরাত ক্ষোভ নিয়ে তাকালো, দাঁতে দাঁত পিষে বলল, তুই বেটা শুনবি আমার কথা? মাথা গরম করবি না একদম। তুই তুকারি করবি না। আচ্ছা করছি না, শুনুন আমার কথা। শুনতে ইচ্ছুক নই। আরে শুনুন না, ভীষণ দরকারি। পরে পেট খারাপ হলে বলবেন না আমি বলিনি আপনাকে। আরশ ব্যাগি জিন্সের পকেটে হাত ঢুকিয়ে দাঁড়ালো আর নুসরাতের দিকে তাকিয়ে বলল, আচ্ছা বল। কপালে ভাঁজ ফেলে বোঝানোর ভঙ্গিতে বলল, শুনুন আরশ ভাই, আপনারা যেখানে বাড়ির পানি খাচ্ছেন না, বাজার থেকে পানি কিনে এনে খাচ্ছেন, সেখানে এখানকার পানি খাবেন কিভাবে? নুসরাতের চিন্তা মিশ্রিত স্বরের বিপরীতে আরশ তাকে ঠাট্টা মিশ্রিত কণ্ঠে বলল, মুখ দিয়ে। এক মুহূর্তে চিন্তা ধূলিসাৎ হয়ে গেল নুসরাতের। ধূপ করে কিল বসালো আরশের পিছে। নাক ফুলিয়ে বলল, কুত্তা, তোর পেট খারাপ হবে দেখে নিস। আয় গিল এসে। গু খাবে বলে পাগল হয়ে গেছে। যদি পেট খারাপ হয়ে হসপিটালে ভর্তি হন, তাহলে আপনাকে আমি মাথায় তুলে আছাড় মারব। বাড়ির পানি খান না, আবার আসেন রাস্তার পচা পানি খেতে। ডায়রিয়া হলে দেখে নিব আপনাকে। কত করে বলছি বাইরে খাবার খাবেন না, আপনার সঙ্গে স্যুট করবে না, তারপরও খেতে চাচ্ছেন। দেখে নিব পেট খারাপ হলে আপনার। আরশ নুসরাতের তিরিক্ষি মেজাজের হম্বিতম্বির বিপরীতে তাকিয়ে রইল চুপচাপ। চোখের পাতা ফেলে শুধালো, তুই কি চিন্তিত আমাকে নিয়ে? গরম তাওয়ায় পানি ছাড়লে যেমন ছ্যাদ করে ওঠে, তেমন করে নুসরাতও উঠল। ধরা পড়া চোরের মতো করল। তবুও গলার আওয়াজ একটু নিচে নামালো না, আরও উঁচু হলো, এই চিন্তিত আমি? নিজের দিকে আঙুল তাক করে নাক ছিটকালো। আপনার জন্য কোনো দুঃখে আমি চিন্তিত হব? শুধু মানবতার খাতিরে বলছি, একজন বিলেত ফেরত পার্সিয়ান মোটা বিড়ালও যদি এমন নষ্ট মাংস খেতে উতলা হতো, তাহলে আমি এমন করেই বলতাম। যেখানে আপনি তো আমার দুঃসম্পর্কের চাচাতো ব্রো, আমার মতো একজন মানুষ। আরশ কানেই তুলল না নুসরাতের ভুজুং বাজুং কথা। হেসে নিয়ে বলল, বুঝি, সবই বুঝি। নাসির মঞ্জিলে আলোচনার সভা বসেছে। আলোচনার কেন্দ্রবিন্দু সৌরভী আর ইরহাম। দুজনের প্রত্যেক দিনকার নিয়ম করে ঝগড়া করার জন্য সকলেই হতাশ, একই সঙ্গে বিরক্ত। সেই বিরক্তিকতার রেশ ধরেই কপালে রেশ ভেসে আছে সকলের। দুজনকে ডেকে এনে যখন সকলের সামনে দাঁড় করানো হলো, তখন হেলাল সাহেব তিরিক্ষি মেজাজে প্রশ্ন করলেন, তোমাদের সমস্যা কি? প্রতিদিন পাড়ার কুটনিদের মতো ঝগড়া কেন করো? আর এত গালাগাল করোই বা কেন? বাড়ির বড়দের কি তোমাদের চোখে লাগে না? হেলাল সাহেবের কথা শেষ করতেই নাসির সাহেবের গলা খাকারি দিয়ে কথা শুরু করলেন, তোমাদের রোজকারই ঝগড়া দেখে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। ইরহাম নাসির সাহেবের কথায় নেড়েচড়ে দাঁড়ালেন। জানতে চাইলেন কী সিদ্ধান্ত নিয়েছেন। সোহেদ সাহেব সময় নিয়ে বললেন, রোজকার ক্লেশ মারামারি করার থেকে ভালো তোমরা দুজনে সেপারেশনে চলে যাও, না হয় ডিভোর্স নিয়ে নাও। সুরভির কথাটা কানে যেতেই ঠোঁট হাসি ফুটে উঠল, কিন্তু ইরহামের মাথায় যেন বজ্রপাত হলো। চোখ দুটো তীক্ষ্ণ করে এমন করে তাকিয়ে রইল যেন বুঝেনি কথাটা। তাই নিজের কানের ভুল মনে করে আবারও শুধালো, কি বললেন? আবার বলুন। সোহেদ সাহেব আবারও কথাটা রিপিট করলেন। সৌরভী বলল, জি, আমি রাজি আছি সেপারেশনে যেতে। সোহেদ সাহেব পুত্রবধূর কথা শুনে ছেলের দিকে তাকালেন, শুধালেন, তোমার কি মত? ইরহাম শান্ত স্বরে বলল, আমি সৌরভীকে ডিভোর্স দিব না। হেলাল সাহেব জিজ্ঞেস করলেন, কেন দিবে না? পরপর প্রশ্নে চোখ তুলে তাকালো ইরহাম বড় চাচার দিকে। মৃদু আর শান্ত গলায় বলল, এত মার খেয়ে বিয়ে করেছি, আর আপনাদের মনে হয় আমি সেপারেশনে যাব? একদম না, মোটেও না। সুরভি চুপচাপ দাঁড়িয়ে আছে, ঠোঁটের কোণে হাসি তার। ইরহামের অবস্থা উল্টো, তার কপালে দীর্ঘ বাজ। বাবা চাচার কথায় মনোপূর্ত হয়নি তার। ইরহামের এমন কথায় ভাষা হারিয়ে ফেলেছেন হেলাল সাহেব। কিছু বলতে যাবেন, সোহেদ সাহেব বললেন, তুমি সেপারেশনে যাবে, ডিভোর্সও দিবে। এটা করতে তুমি বাধ্য। আমি মোটেও বাধ্য নই। সোহেদ সাহেব ধমকালেন, মুখে মুখে তর্ক করবে না,
তুমি বেয়াদবি করছো। ইরহাম তবুও বলল, অবশ্যই করব। এটা আমার স্ত্রীর ব্যাপার। সেখানে আপনি বা আব্বু কেউই কথা বলতে পারবেন না। আমি ডিভোর্স দিব না। এটাই আমার প্রথম ও শেষ কথা। শোয়েব সাহেব চোখ পাকিয়ে গলা ফাটিয়ে ছেলেকে শাসাতে শাসাতে বলল, ইরহাম। ইরহাম থামল না বাবার ধমকে। নিজের জায়গায় অটল থেকে স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিল, কেন আমাকে ধমকাচ্ছেন? ছোট চাচ্চু তো ছোট আম্মুর অমতে বিয়ে করেছিল জোর করে। তখন কেন চাচ্চুকে ধমকালেন না আপনারা? শহীদ সাহেব দমে গেলেন। অতীত নিয়ে প্রশ্ন ওঠায়। অতর্কিত হামলা তার দিকে হয়ে যাবে বুঝতে পারেনি তিনি। তাই চোপসানো মুখে জিজ্ঞেস করলেন, তুমি জানলে কিভাবে তোমার চাচিকে আমি কিভাবে বিয়ে করেছি? ইরহাম সৌরভের হাত চেপে ধরে সামনের দিকে এগোলো। টেনে টেনে নিয়ে যেতে বলল, নুসরাত বলেছে। সকলকে বিমূর্ত নেত্রে বসিয়ে রেখে এক প্রকার দৌড়ালো সে। নাসির সাহেব ইরহামের তড়িঘড়ি করে যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড়ালেন, এখানেও নুসরাত? এই বাচ্চাটা আমাকে শান্তিতে মরতেও দেবে না। হ্যাঁ। নাসির সাহেবের ব্যথিত হওয়ার কণ্ঠস্বর কারোর কানে গেল না। সকলেই তখন চুপচাপ নিজের অতীতের কার্যকলাপ নিয়ে ভাবতে বসেছেন। নুসরাত হাঁসের মাংস মুখে দিয়ে এক গ্লাস পানি খেল। তরকারিতে মরিচ বেশি হওয়ায় আরেক ঢোক খেল। ঠোঁট চোখা করে শ্বাস ফেলল। সহনীয় পর্যায়ে আনতে চাইল, হলো না। আরশ একবার নুসরাতের নাস্তানাবুদ অবস্থা দেখে হাঁসের মাংসের বাড়িটা সরিয়ে নিল। বলে উঠল, আর খেতে হবে না। তবুও নুসরাত খেলো। হাতের মোবাইলটা দেখতে দেখতে বলল, আরশ ভাই, কয়েকটা টাকা ধার দেন। আরশ খেতে থাকা হাত নামালো। চোখ তুলে জিজ্ঞেস করলো, টাকা দিয়ে কি করবি তুই? যাই করি ধার দেন। তুই আমার কাছে চাচ্ছিস না আদেশ করছিস? নুসরাত মেকি হাসি ফুটালো মুখে। ঝাল তরকারি খাওয়া ঠোঁটের চারপাশ লাল হয়ে আছে, তবুও হাসি মিটল না ঠোঁট থেকে। বলল, আমি আপনার কাছ থেকে চাচ্ছি আরশ ভাই। সন্ধিহান চোখে তাকিয়ে আরশ জিজ্ঞেস করলো, ফিরিয়ে দিবি টাকা? মুখ ফসকে নুসরাত বলে ফেলল, না, মেরে দিব। তাহলে তোর দিব না। নুসরাত অসহায় কণ্ঠে ডেকে উঠল, আরশ ভাই, দেন না কিছু টাকা। দিয়ে দেব, আল্লাহর কসম। আচ্ছা দিব। নুসরাত চোখে মুখে ফুটে উঠল আরশের কথায় হাসি। জানতে চাইল, কখন দিবেন? দিব। নুসরাতের বিরক্তিতে ভাঁজ পড়ল কপালে। দিব মানে কি? কবে দিবে সেটা জানাবে না? অতিরিক্ত বিরক্তিতে চেঁচিয়ে উঠল, কবে দিবেন সেটা বলুন। আরশ মুখে পরোটার টুকরো ঢুকিয়ে বলল, আর দিব না। চেঁচালি কেন? আরশের মুখ ঘুরিয়ে নেওয়ায় নুসরাত মেয়েকে আত্মসমত করল। বলল, আর চেঁচাবো না। দিন না, কিছু টাকা দিন না। লোন অনুরোধ কর। তোর চাওয়ার ধরন আমার পছন্দ হচ্ছে না। নুসরাত গলা খাকারি দিল। অনুরোধ করার ভঙ্গিতে বলল, শ্রদ্ধেয় বড় ভাই, কিছু টাকা ধার দেন আমাকে। এই গরিবকে কিছু টাকা ধার দিলে কৃপা করে আল্লাহ আপনাকে তার থেকে দ্বিগুণ টাকা দিয়ে খুশি করে দিবেন। আপনি চাইলে আপনার ঠ্যাং ধরে চাইব। নুসরাতকে অবাক করে দিয়ে আরশ বলে উঠল, তাহলে ঠ্যাং ধরে চা। নিজের কানে ভুল শুনেছে ভুল মনে করে খেকিয়ে উঠল সে। হ্যাঁ হ্যাঁ, কি বললেন? বলেছি পা ধরে চাইতে। তপ্ত শ্বাস ফেলল মেয়েটা। আরশকে অবাক করে দিয়ে সত্যি সত্যি এগিয়ে আসলো পা ধরার জন্য। কিন্তু ধরার আগেই পা সরিয়ে নিল আরশ। বলল, পা ধরতে হবে না। কত টাকা দিব বল? আগেই বলে দিচ্ছি, পই পই করে আমি আমার টাকা ফিরিয়ে নিব। নুসরাত মাথা দুলালো। বলল, আচ্ছা, কত টাকা? নুসরাত বুঝতে পারেনি এমন ভঙ্গিতে ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, বলছি কত টাকা দিতে হবে? 10 টাকা দিলে হবে? ভেংচি কাটলো। বলল, 10 টাকা? 10 টাকা কোনো টাকা হলো? তাহলে কত টাকা? নুসরাত হাসলো। মিষ্টতা নিয়ে বলল, বেশি না, মাত্র 16 লাখ টাকা দিলে হবে। আরশ খেতে থাকা হাত থামলো। অতটা অবাক হলো না নুসরাতের কথায়। শান্ত গলায় জিজ্ঞেস করলো, এত টাকা দিয়ে কি করবি তুই? কথাটার উত্তর না দিয়ে কাজ ঘেঁষে বসলো। হাতের মোবাইলটা আরশের মুখের সামনে তুলে ধরে গুচ্ছির লিমিটেড এডিশনের একটা ব্যাগ দেখালো। আরশ দেখলো। এরপর নিজের খাবারের দিকে মনোযোগ শুধালো, এই ব্যাগের বিশেষত্ব কি? তুই যে 16 লাখ দিয়ে কিনবি?
নুসরাত কথাটার উত্তর দিল ঝটপট। বিশেষত্ব দিয়ে কি হবে? গুচ্চির ব্যাগ কিনবো, এটাই বিশেষত্ব। আরস দীর্ঘশ্বাস ফেলল। আমি আমার টাকা এভাবে জলে ফেলতে দিব না। তোকে টাকাই দিব না, ক্যান্সেল। নুসরাত অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, কই জলে ফেলেছি? টাকা দিয়ে গুচ্চির ব্যাগ কিনবো, তাও লিমিটেড এডিশনের। ইরি ইরি স্টাইলের কি বুঝেন আপনি? আমি কিছুই বুঝি না, তুই বুঝিস, এটাই বেশ। নুসরাত মিনতি করার জন্য আরসের হাত পা চেপে ধরে বলল, দিয়ে দিন না, মাত্র তো 16 লাখ টাকা। নুসরাতের কথায় খ্যাঁক করে উঠল আরস। মাত্র 16 লাখ টাকা? সিরিয়াসলি? 16 লাখ টাকা তোর কাছে মাত্র মনে হচ্ছে? নুসরাত তবুও মিনতি জারি রাখল। আরসের এক কথা সে দিবে না মানে দিবে না। অতঃপর নুসরাতের হাজারো আবুল তাবুল ভুজুং বাজুং মিনতির পর আরস রাজি হলো। বলল, এক শর্তে দিব। নুসরাতের ঠোঁটে ফুটে উঠল হাসি, কণ্ঠে নমনীয়তা নিয়ে শুধালো, কি শর্ত? আরস হাসলো মিচকে শয়তানদের মতো। গালের বাঁ পাশে এতেই গর্তের সৃষ্টি হলো। সময় নিয়ে জানতে চাইল, আমার কেমন কাপড় পরা মেয়ে পছন্দ? নুসরাত আকস্মিক হেসে উঠল। আরসের গায়ের সাথে গা ঘেঁষে বসল। তার এমন অদ্ভুত আচরণের মানে খুঁজে পেল না আরস। তবুও নির্লিপ্ত চোখে চেয়ে দেখল মেয়েটার কাণ্ড। নুসরাত ভীষণ ব্যক্তিগত কথা বলছে এমনভাবে আরেকটু কাজ ঘেঁষে বসল। গলার আওয়াজটা একদম ধিমি রেখে বলে উঠল, বিকিনি পরা মেয়ে আপনার ভীষণ পছন্দ, তাই না? চোখে মুখে দুষ্টুমির আভাস। প্রশ্ন করে আবার নিজেই প্রশ্নের উত্তর দিল। নির্লজ্জের মতো দাঁত বের করে হাসল। ফিসফিস করে আরসের কানের কাছে বলল, আমি সব জানি আপনার বিষয়ে আরস ভাই। আপনি অর্ধ উলঙ্গ মেয়েদের পছন্দ করেন, হা হা হা।